আমরা কোনো সময় অভিভাবক চিন্তা করি না যে আমার এই ছেলেটা কলেজে যায় কি কাজ করতেছে। আমরা ওই ছেলে অভিভাবক হয়ে ওই ছেলের পিছনে নিতে পারি না, কেবে মেয়ের গার্জেন হয়েও আমরা ওই মেয়ের পিছনে নিতে পারি না। তাই আজকে আমি যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি যে মাদকের সাথে আমার স্কুল ভার্সিটির কিছু ছেলে সন্তান জড়িয়ে গিয়েছে। যদি মনে করেন যে দেশের মানুষ প্রশ্ন করতে পারেন যে এই মাদক কীভাবে ইউনিভার্সিটির ছাত্র কিভাবে জড়িত হইল। আমি যখন রিক্সা চলাই একটি শহরে, তখন ওই রিক্সাতে ভালোও ওঠে মন্দও ওঠে। তখন ওই রিক্সার ভিতরে কিন্তু কিছু গুঞ্জন কথা হয়, তখন আমরা ওই রিক্সাওয়ালারা ফলো করি। বাংলাদেশের যে কোনো প্রান্তেই যাবেন রিক্সাওয়ালাকে প্রশ্ন করবেন, রিক্সাওয়ালা যেটুক জানে একটা সাংবাদিক ভাই বন্ধুরাও আমার সেটা জানে না। তাই আমরা মনে করি যে তারেক রহমানের কাছে আমার একটা বিশেষ আহ্বান রয়েছে যে আপনি পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব, আরও যত বাহিনীগুলো আছে অত বাহিনীরগুলার নাম আমার অতটা স্মরণ নাই। আমি মনে করি যে আজ দেখেন গোনায় আন্দোলনে আমি ঢাকায় যেতে লাগিয়েছিলাম, রাজবাড়ি ছাড়ে গোয়ালন্দ রেল করশন নামে একটা জায়গা আছে। অনেক সাংবাদিক ভাই বন্ধুরা মনে হয় এটা বিশ্বর লোকও মনে হয় জানে, যারা ঢাকায় এই দৌলতদিয়া ঘাট, আরিচা ঘাট হয়ে যারা পারাপাড়ি করেছে তারাই ওই জায়গাটা চেনে। তখন আমাকে পুলিশে চেক দিচ্ছে, গাড়িগুলা চেক দিচ্ছে। কুষ্টিয়ার থেকে গাড়িটা ছেড়েছে টার্মিনালের চৌরাস্তা টার্মিনালের থেকে, আমাকে চেক টেক করে প্যান্টের পকেটে হাত ভরে দিয়ে, উনি ছিল হচ্ছে ডিবির পুলিশ, আমাকে বলছে তুই গাঁজা আনিস নেই কেন, তোর দেশের মানুষ তো অনেক গাঁজা পান করে। তখন আমি বললাম ছাড়, আমি তো নিজেই ভাত পাই না, তাহলে গাঁজা আমি কোথায় পাবো। তখনই আমার দেশের পর একটা প্রশ্ন এসেছিল, ওই গাড়িতে আমি একটা পুলিশকে প্রশ্ন করেছিলাম যে স্যার আপনি যে বললেন যে তোর দেশের মানুষ যে গাঁজা ব্যবহার করে, লালন একাডেমিতে গাঁজা ব্যবহার করে, তোরা কুষ্টিয়াবাসী যে ঢাকায় যাচ্ছিস তাহলে কি খাবি, গাঁজা আনতে পারিস নাই? তখন আমি পুলিশকে বলছিলাম যে স্যার আপনার বাবা কিংবা আপনি আমার পকেটে টাকা দিয়ে থন নাই যে আপনার জন্য আমি মাদক এই গাড়িতে বহন করে নিয়ে আসবো, আপনি চেক করতেছেন, হয়তো আপনার কাছে ধরা পড়লাম, আপনি বড় ধরনের একটা সরকারি থেকে কমিশনা পাবেন, এইরকম তো উদ্ধার হইতে পারে না। স্যার আপনি আর কঠিন করে আমাদের সামরিক শাসন দেবেন যে খবরদার কোনো অবৈধ জিনিস নিয়ে সিন্ডিকেট করা যাবে না, বাংলাদেশ নাগরিক ভালো হয়ে যাবে। আজকে পুলিশ কর্মকর্তায় যদি আমার মতন সুরুজ আলী পাগলকে যদি চেক করে যদি বলে যে গাঁজা আনিস নাই কেন, তাহলে আমাদের বাংলাদেশের যুব সমাজগুলা কীরকম চলতে পারে। আজ দেখেন ইয়াবা নামে যে দেশে একটা যে মাদকের যে জিনিসগুলা দুর্ঘটনা ঘটতেছে আমাদের প্রত্যেকটা এলাকায়, চুরি সন্ত্রাসী রাহাজানি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা দেশবাসী হতাশী হয়ে যাচ্ছি। আজ এই ইয়াবাগুলা যদি আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন সবাই মিলে, সাংবাদিকেরা মিলে যদি এই মাদকটা যদি দমন করতে চায়, তাহলে আমার কিছু সমাজের মানুষও লাগবে। আজকে দেখেন এখানে আমার কোনো বংশধর নাই, ওখানে আছে 5টা ভাই আমার বসত করতেছে, ওখানে 5টা ভাই আমার একটা ভাইস্তে কিছু বললে ঝাঁপিয়ে পড়বে। এই জন্যই এই মাদকটা দেশের ভিতরে চাহিদা হয়ে গিয়েছে বেশি। তাই আমি মনে করি যে বাংলাদেশে যে প্রত্যেকটা ইউনিয়নে যদি আমাদের কঠিন মানুষগুলা যদি আগে যে ময় মুরব্বীগুলা ছিল, দেখেন এখানে আমার এক বাবাজি আছে, মনে হয় ওনার জন্ম যুদ্ধরও 71 যুদ্ধরও আগে, তিনি ইনার হাতে কিন্তু এখন বর্তমানে আমাদের যুব সমাজের মাতব্বাড়িটা নাই। এই যুব সমাজের যখনই মাতব্বাড়ি মুরব্বীর কোয়ালিটির লোকের কাছ থেকে চলে গিয়েছে যুব সমাজের হাতে, ন্যাংটা ছেলে পেলে দেখেন এখানে কিছু ছেলে পেলে দাঁড়িয়ে রয়েছে, এরা এই মুরব্বীদের যদি চোখ রাঙায় কথা বলে, তো এই মুরব্বীদের এই দেশে বাংলাদেশ মাটিতে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেকে ভালো আমি মনে করি, কল্পনা মনে করি। তাই আমি দেশের পর যে পুলিশ প্রশাসন, মিডিয়ার সাংবাদিক ভাই বন্ধু, র্যাব ও সেনাবাহিনীর দপ্তরেও আমি দাবি জানাচ্ছি তারেক রহমানকে বাংলাদেশ সরকার হিসাবে আমরা জনগণ তাকে ভোট দিয়েছি ধানের শীষ মার্কায়। আমি মনে করি যে উনি এগুলা অতি তাড়াতাড়ি দমন করার জন্য চেষ্টা চালাবে বাংলাদেশের পর।
আমি মনে করি যে বাঙালিদের যে প্রভাবটা মানুষের কাছে আজ 100 মানুষের ছেলে সন্তান যদি দাঁড়ায়, দেখেন ওখানে 90 জনের ভিতরে মনে হয় একটা ছেলে মাদক বাদে পাবেন। আমি তো দেখি বাংলাদেশের আনাচে কোনাচে খতিয়ে দেখি সবাই মাদকের সাথে জড়িত। একজন দেখেন ইউনিভার্সিটিতে পড়তেছে, উনি কিন্তু এই ইউনিভার্সিটির বই শপিং ব্যাগে দেখা যাচ্ছে ওনার কাছে মাদক আছে, কিন্তু উনি সরাসরি পুলিশ প্রশাসনের সাথে কথা বলছে, কিন্তু ওনার ব্যাগটা পুলিশ প্রোটেকশন চেক করতেছে না। আবার কালকে দেখেন আমি কুব্বাতে তেল পাম্পের সামনে 3.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, পাবলিক হুন্ডা লাইনে দাঁড় করা থুচ্ছে, কিন্তু একটা পুলিশের গাড়ি হুন্ডা নিয়ে যাচ্ছে, উনি সিরিয়াল ভঙ্গ করে তেল পাম্পে গাড়ি ঢুকিয়ে তেল তুলে নিয়ে যাচ্ছে। তাহলে ওই পাবলিক কি করবে? আইনের লোকই আইনকে বিদ্রোহ ঘোষণা করতেছে। তাই সাধারণ মানুষ এই কারণেই আইনকে তুলে নিয়েছে। তাই আমি মনে করি যে বাংলাদেশ নাগরিক বলতেও এখন আমার কাছে ঘৃণার উপযুক্ত মনে হয় যে এটা আমার দেশ, এটা বাংলাদেশ, আমার এরকম গর্ব করে বলতে মানুষের কাছে ঘৃণা মনে হয়। কিসের জন্য ঘৃণা মনে হয়? দেখেন আজকে আওয়ামী লীগ সরকার থাকতে যে কার্ডগুলা, রেশন কার্ডগুলা বয়স্ক ভাতায় ঘুষে চলেছে, রেশন কার্ডগুলা বিক্রয় হয়েছে, একটা গরিব দুঃখী মানুষ টাকার বিনিময় চাউল কিনতে পারে নাই, মেম্বার চেয়ারম্যানের কাছে দুয়ারে এসে ঘুরেছে, মেম্বার চেয়ারম্যান তার কথাই অ্যালাউ করে নাই, এখন 5,000 টাকা দিতে পারেছে, তাকেই ওই রেশন কার্ডটা ধরিয়ে দিয়েছে। অনেকেই আছে, যদি বাঙালি আজ আমার বাংলাদেশ কিংবা আমার যে সাদিপুর ইউনিয়ন আজ কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের থেকে যদি আমাকে প্রশ্ন করে, আমি প্রশ্ন দেওয়ার জন্য আমি সরাসরি সেখানে দাঁড়িয়ে থাকব। কিন্তু দেখেন আমি কিন্তু আমার মা এখনও মানুষের কাছে হাত পেতে খায়। আজকে দুঃখের বিষয় কি যে আওয়ামী লীগ সরকার তদন্ত করে নাই যে ইউনিয়নে কতগুলা গরিব আছে, কে সহচল কে চল না। আজকে বিএনপি যে ক্ষমতায় আসলো সেইটাও এই রকমই ঘটনাগুলা ঘটতে যাচ্ছে। তা আমি মনে করি যে তারেক রহমানের কাছে যে আমাদের জনগণের সরকার হয়েছে, আমি তার কাছেও আবেদন বলতেছি যে জানি না তার দলের শীর্ষকর্মীরা আমাকে কি মনে করতেছে, তাও আমি জানি না। মনে হয়তো আমাকে চর থাপ্পড়ও মারতে পারে, কিংবা একটা রাগও করতে পারে, তবু আমি দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য আমি সবসময় এই কল্পনাই করব। আমি যদি মরেও যাই, কবরে যাইও আমি বলবো হি রব্বিন আলামিন, আল্লাহ তুমি আমার জন্ম